আমি তোমাদের সাথে আছি। তোমাদের পরিবারের খুনিদের শাস্তি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে যা যা সম্ভব আমি সবটাই করব। মিসেস জুলেখা আতঙ্কিত কণ্ঠে বলে। কিন্তু এরা যদি আবার হামলা করতে আসে? ইভান বলল। আমার এত সময় নেই যে যাত্রার কথা শুনে মায়া বাড়াবো। এবার এরা আমাদের কোনো তথ্য পাবে না। এতদিন ওরা আমাদের সব তথ্য ওদের গুপ্তচর থেকে পেয়েছিল। মাউসিয়াদের বাসায় একটা মহিলা কাজ করত, তার নাম রাহেলা ছিল। তিনি বাংলাদেশ থেকে কলকাতায় এসেছে আমাদের সব খবরাখবর নেয়ার জন্য। করিম সিদ্দিক বললেন। তোমরা তাকে ধরতে পেরেছো? আরাব বলল। জি আঙ্কেল। কি বলছে সে? কে পাঠিয়েছে তাকে? যে পাঠিয়েছে তাকে সে চেনে না। এক লোকের মাধ্যমে সে কাজ পাঠিয়েছিল। যে লোকটা কাজ দিয়েছিল তার কোনো খবর পায়নি। আর যে আমাদের উপর নজরদারি করছে সে নিজেকে মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে। মহিলাটার ফোনের রেকর্ডিং বের করার ব্যবস্থা করছি। একজন ইন্সপেক্টর এই কেসে আমাদের সাহায্য করছেন। দেখা যাক মহিলাটা কার কার সাথে কথা বলছে। এদিকে অনেকক্ষণ ধরে রহমতুল্লাহর ফোন বাজছে। একটা পরিচিত নম্বর ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে, কিন্তু তিনি কল ধরার সাহস পাচ্ছেন না। বারবার কল আসায় অনেকটা বাধ্য হয়ে তিনি কলটা ধরেন। কল ধরার সাথে সাথে ওপাশ থেকে কর্কশ কণ্ঠে একজন বলে ওঠে। কোথায় ছিলে তখন? কতবার তোমাকে ফোন করেছি, কোথায় থাকো তুমি? রহমতুল্লাহ ঠান্ডা গলায় বললেন। ক্ষমা করবেন জনাব, আমি একটু অসুস্থ আছি। তুমি মোটেও অসুস্থ নও। তুমি ইচ্ছে করে আমার কল ধরছো না। খবরদার, আমার সাথে যদি চালাকি করার চেষ্টা করবে না, নয়তো তোমার মাথার খুলি উড়াতে আমার 2 সেকেন্ডও লাগবে না। রহমতুল্লাহ আমতা আমতা করে বলে। শুধু শুধু রাগ করছেন জনাব, আমি কি করেছি? তুমি কেন ওদের উপর হামলা করিয়েছ? আমার কাজ এখনো শেষ হয়নি। যতদিন আমি আমার কাজ শেষ করতে পারবো না, ততদিন ওদের 6 জনকে বেঁচে থাকতে হবে। কিন্তু তুমি ওদের উপর হামলা করিয়েছ, আর ওরা আবার কলকাতায় পালিয়ে গেছে। না জনাব, আমি এই হামলা করাইনি, বস করিয়েছে। বস? তোমার বসকে বলে দাও আমার উপর খবরদারি না করতে। জি জনাব। এর আগেও তোমার বস ওদের উপর হামলা করার চেষ্টা করেছিল। ওরা যখন সিলেটে ছিল তখন ওদের মারার জন্য লোক পাঠিয়েছিল। এবার রহমতুল্লাহ বললেন। কিছু মারতে তো পারিনি, আমি ওদের সরিয়ে দিয়ে ওই ঘরে আগুন ধরিয়ে দিয়েছি জনাব। আপনি যেটা চাচ্ছেন আমিও সেটাই চাচ্ছি, কিন্তু বস চাচ্ছে ওদের রাস্তা থেকে সরিয়ে দিতে। আপনি আমেরিকা থেকে ফিরে বসের সাথে আলাপ করলে ভালো হবে। এরপর আপনি বোঝালে উনি বুঝবেন যে ওই 6 জনের এই মৃত্যুর বেঁচে থাকা কত জরুরি, বিশেষ করে ইমন আর অরুণিকার। আর যাই বলো, জুবায়ের করিম চৌধুরীর মৃত্যুর আগে অরুণিকাকে বাঁচিয়ে আমার রাস্তা আরও সহজ করে দিয়েছেন। এই মেয়েটাকেই এখন আমার প্রয়োজন। আমার সব কাজ শেষ হওয়ার পর ওই মেয়েটাকে সেই 6 জনের সাথে জীবিত দাফন করেই সারা জীবনের জন্য চৈত্র বংশের চিহ্ন মিটিয়ে দেব। কিন্তু জনাব, এখন তুর্য তো বিয়ে করেছে। তো ওই মেয়ে আমাদের কাছে বাধা হয়ে আসলে ওকে মেরে ফেলবো। কেউ বাঁচবে না, কেউ না। উপমা তুর্যের পাশে বসে আছে। তুর্য ফোন নিয়ে ব্যস্ত। তাদের বিয়ের কয়েক সপ্তাহ হয়ে গেছে। এই কয়েক সপ্তাহে উপমা তুর্যের চোখে তার প্রতি কোনো ভালোবাসা দেখেনি। তুর্য কেমন যেন চুপচাপ থাকে। বেশিরভাগ সময় বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে। রাতে যদিও একটু কাছে পায়, কিন্তু সেই কাছে পাওয়ার মাঝে উপমা কোনো ভালোবাসা খুঁজে পায় না। এটা শুধু তুর্যকে দেওয়া একটা বৈধ অধিকার মাত্র। কিন্তু ভালোবাসা ছাড়া এভাবে কাছে আসা কি বৈধ? অবৈধ হওয়ার কোনো যুক্তি নেই। কিন্তু উপমার মন যে তাকে বলছে এটা অন্যায় হচ্ছে। তুর্য তার উপর অন্যায় করছে, তবে এটা শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ, মুখে আর প্রকাশ পাচ্ছে না। কারণ তার এত বছরের ভালোবাসা, তার প্রিয় মানুষটিকে বৈধভাবে পাওয়া তার জন্য বিরাট কিছু। এর চেয়ে বেশি চাইতে গেলে যদি হারিয়ে ফেলে, তাই উপমা চুপ করে আছে। এদিকে তুর্য উপমাকে ঘরে ওঠানোর পর থেকে ইমনকে রুম ছাড়তে হয়েছে। এখন সে তাহমিদার আহনাফের সাথেই থাকে। ইমন রুমে আসার পর থেকে আহনাফ ঠিকভাবে ঘুমোতে পারছে না। একটা বিছানায় 3 জন কোনোভাবেই থাকা যাচ্ছে না। আজ বাধ্য হয়ে আহনাফ ডাইনিংয়ে চাদর বিছিয়ে ঘুমিয়েছে। আর সকালে এটা দেখার পর
তুর্য সিদ্ধান্ত নিয়েছে সে রুম ছেড়ে দিবে। সে সোজা এসে উপমাকে বলে, তুমি বরং অরণিকার রুমে চলে যাও। আজকে থেকে ওর সাথেই থেকো। আমাদের আলাদা রুম নিয়ে ফেলাতে বাকিদের থাকার অসুবিধা হচ্ছে। উপমা তুর্যের কথা শুনে চুপ করে রয়। মনে মনে খারাপ লাগলেও ব্যাগপত্র গুছিয়ে সে চুপচাপ অরুণিকার রুমে চলে গেল। আরাফ উপমাকে অরুণিকার রুমে যেতে দেখে জিজ্ঞেস করলো, উপমা, তুমি ব্যাগ নিয়ে কোথায়? অরুণিকার ঘরে যাচ্ছি। কেন? আমাদের জন্য সবার থাকার অসুবিধা হচ্ছে। আমি আর তুর্য একটা রুম নিয়ে বসে আছি। আমি অরুণিকার সাথে থাকলে ইমন ভাইয়া আবার তুর্যের সাথে থাকতে পারবে, তাই। আহনাফ অবাক হয়ে বলে, তোমাকে কে বলেছে রুম ছাড়তে? এটা আমাদের ব্যাপার। আমরা 2-1 দিনের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি এখন তুর্যের স্ত্রী, এভাবে আলাদা কেন থাকবে? যাও, ব্যাগ নিয়ে ঘরে যাও। উপমা আহনাফের কথায় আবারও ব্যাগ নিয়ে রুমে চলে এলো। তুর্য উপমাকে দেখে জিজ্ঞেস করে, কি হলো, আবার চলে এসেছে? আহনাব ভাইয়া বলেছে আমাকে এখানে থাকতে। তুর্য দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আচ্ছা, ঠিক আছে। এরপর তুর্য রুম থেকে বের হতেই আরাফ তাকে টেনে ঘরের বাইরে নিয়ে গেল। তুর্য হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি করছিস? আরাফ বলল, তুই কি করছিস? আমি আবার কি করলাম? তুই নতুন বিয়ে করেছিস, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে বিয়ের 70 বছর পার করে ফেলেছিস। তোর এই মুহূর্তে উপমাকে সময় দেওয়া উচিত, নাকি ফোনে আর আমাদেরকে? তুর্য শান্ত কণ্ঠে বলল, আরাফ, প্লিজ, আমি ওকে যতটুকু সময় দেওয়ার দিচ্ছি। আর কত সময় দেবো ওকে? সারাদিন কি এখন ওকে কোলে নিয়ে বসে থাকবো? আরাফ রাগী দৃষ্টিতে তুর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘরে ঢুকে পড়ে। তুর্য রাগ দেখিয়ে দেয়ালে পা দিয়ে জোরে আঘাত করে মিনমিনিয়ে বলে, বিয়েটা করেই ভুল করেছে। আমার তো বাংলাদেশে কি ওর সাথে দেখা করা উচিত হয়নি। দুপুরে উপমার রান্নাঘরে এসে তুর্যের পছন্দের বিরিয়ানি রান্না করতে লাগলো। তুর্য রান্নাঘরে এসে দেখলো উপমা খোলা চুলে দাঁড়িয়ে আছে। সে রুম থেকে একটা মাথার কাটা এনে তার চুলে বেঁধে দিল। তুর্যের স্পর্শে কেঁপে উঠল উপমা। মনে মনে খুশিও হলো, পরক্ষণে তার মনটা খারাপ হয়ে গেল যখন তুর্য বলল, বাসায় আমি ছাড়া অনেকে আছে। তরকারিতে চুল পড়লে বাকিরা কি মনে করবে? তা আমি দেখলে পছন্দ করে না, তাই একটু সাবধানে কাজ করো। তুর্য বের হতে যাবে তখনই উপমা বলে, আপনার পছন্দের বিরিয়ানি রান্না করছি। তুর্য মুচকি হেসে বলে, আচ্ছা, থ্যাংক ইউ, কিন্তু আমি দুপুরে বাসায় খাচ্ছি না, আমার স্টুডিওতে যেতে হবে। উপমা সেখানে দাঁড়িয়ে রইল। তুর্য রুম থেকে তার গিটার নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। তুর্য যাওয়া দেখে উপমার চোখ দুটো ছলছল করে ওঠে। খ্যাতিসম্পন্ন মানুষগুলো কি এমনই হয়? তারা কি অন্যের অনুভূতি বুঝে না? তুর্য কি বুঝতে পারছে না উপমা কি চাইছে? কলিং বেল বাজতেই উপমা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই সে একটা শাড়ি পরা মেয়েকে দেখে থমকে গেল। উপমা মেয়েটাকে আপাদমস্তক দেখে বলে, জি, কাকে খুঁজছেন? শতাব্দী এদিক ওদিক তাকিয়ে মিনমিনিয়ে বলে, আমাকে তো দুতলাই বলেছিল। জি। শতাব্দী আমতা আমতা করে বলে, না, আমি আসলে অরুণিকাতে বাসা খুঁজছি। আমাকে এই বাসার ঠিকানা দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা আমাদেরই বাসা। আপনি কে? আমি শতাব্দী। পেছন থেকে তুর্য চোখ কচলাতে কচলাতে দরজার কাছে এসে শতাব্দীকে দেখে আনন্দিত কণ্ঠে বলে, আরে শতাব্দী, তুমি? তারপর সে শতাব্দীর হাত ধরে তাকে টেনে ঘরে ঢুকালো। উপমা অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে। শতাব্দী ঘরে ঢুকে আশেপাশে চোখ বুলিয়ে বলে, বাসায় কেউ নেই? তুর্য বলল, না, আমি আছি। শতাব্দী এবার উপমার দিকে তাকিয়ে বলে, ওকে তো চিনলাম না। উপমা মুচকি হেসে বলে, আমি তুর্যের ওয়াইফ। শতাব্দী অবাক হয়ে তুর্যের মুখের দিকে তাকালো। তুর্য লাজুক হেসে বলে, বিশ্বাস হচ্ছে না, তাই না? শতাব্দী বলে, একদমই না। তুমি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ। বাহ, আমি তো বলেছিলাম তুমি সবার আগে বিয়ে করবে। দেখো, আমার কথা সত্য হলো তো। উপমা শতাব্দীকে উদ্দেশ্য করে বলে, আমি অরুণিকার কাছ থেকে আপনার নাম শুনেছি, আর আজ আপনার সাথে দেখা হয়ে গেল। শতাব্দী উপমা থুতনি ধরে বলে, বাহ, কি মিষ্টি মেয়ে। তোমাদের ব্যাচেলার ঘরে তাহলে এবার লক্ষ্মী এলো। শতাব্দীর কথা শুনে উপমা লাজুক হেসে নিচের দিকে তাকায়। তুর্য এক নজর উপমার দিকে তাকালো, তারপর বলল, আমাদের ঘরে লক্ষ্মী তো আগে থেকে ছিল, আমার টুইঙ্কেল কি কম লক্ষ্মী? আরে, আমার ছোট সখীর সাথে তো কারোর তুলনাই হবে না।
এবার শতাব্দী উপমার হাত ধরে বলে, গায়ক সাহেব তো আমাকে বিয়েতে দাওয়াতই করলো না। উপমা শতাব্দীর কথা শুনে তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, তুমি নিজের সংসার থেকে বেরোতে পারলেই তো তোমার খোঁজ পেতাম। বিয়ের পর তো তোমার কোনো খবরই নেই। শতাব্দী মলিন মুখে বলল। হ্যাঁ, আমিও তো যোগাযোগ করিনি। কথাটা বলেই শতাব্দী দীর্ঘশ্বাস ছাড়ল। উপমা শতাব্দীর মলিন মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। দুপুরে অরুণীকে স্কুল থেকে ফিরে শতাব্দীকে দেখে তাকে জাপটে ধরল। আরাফ আর আহনাফের সাথেও কুশল বিনিময় হলো। উপমা দুপুরের খাবার টেবিলে সাজিয়ে তুর্যের কাছে এসে বলে, খেতে আসো। তুর্য হঠাৎ উপমার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনে। উপমা তুর্যের এমন আচরণে অবাক হয়ে গেল। তুর্য উপমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গালে হাত বুলাতে বুলাতে বলে, শতাব্দীর সাথে আমাদের ব্যাপারে বেশি কিছু বলো না। আমাদের কিভাবে বিয়ে হয়েছে, বিয়ের দিন কি হয়েছে, এসব একদমই বলবে না। বলবে দেখা হয়েছে, এরপর প্রস্তাব পাঠিয়েছে, এটুকুই। তুর্য কথাগুলো বলে উপমাকে ছেড়ে দিল। উপমা তুর্যের হাত ধরে বলে, আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে। কি কথা? আমাকে কেন বিয়ে করেছিলে? তুর্য অপরাধীর চোখে উপমার দিকে তাকালো। উপমা আবারও বলল, আমাদের বিয়ের 2 মাস হয়ে গেছে, কিন্তু আমি তোমার চোখে কখনো ভালোবাসা দেখিনি। সারা দিন অরুণিকার সাথে ব্যস্ত থাকো, কখনো বা ভাইয়াদের সাথে আড্ডা দাও, স্টুডিও বা গিটার নিয়ে ঘরের এক কোণে বসে থাকো। আমি যে এখানে আছি সেটা তোমার শুধু রাতে বিছানায় গেলেই মনে পড়ে। তুর্য স্থির দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে রয়। উপমা মলিন মুখে বলে, খেতে আসো। আজ তোমার পছন্দের তরকারি রান্না করেছি। আরিফ ভাইয়া বাজার করে এনেছিল। তোমাকে তো লিস্ট দিয়েছিলাম, কিন্তু নিয়ে যাওনি। উপমা কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে এলো। তুর্য ধপ করে বিছানায় বসে পড়ে। এই মুহূর্তে তার নিজের উপরই রাগ হচ্ছে। বিয়ের আগে সে নিজের যা ইচ্ছে তাই করত, এখনো তাই করছে, কিন্তু তার ইচ্ছে মতো চলাফেরায় উপমা বাধা দায় হয়ে দাঁড়াচ্ছে। সারাদিন তার 5 বন্ধু তাকে বলে উপমাকে সময় দিতে, কিন্তু তার উপমার সাথে সময় কাটাতে ভালো লাগে না। সে উপমার সাথে বেশিক্ষণ বসলেই বিরক্ত হয়ে পড়ে, কারণ উপমার উষ্ণ ভালোবাসাগুলো তুর্যের কাছে খুবই ব্যারসিক মনে হয়। তার চেয়ে অরুণিকার সাথে হাসাহাসি করতেই তার বেশি ভালো লাগে। সে গম্ভীর মানুষ খুব কম পছন্দ করে, আর উপমা দিন দিন যেন গম্ভীরই হয়ে যাচ্ছে। খুব একটা হাসে না, সবসময় মুখটাও মলিন করে রাখে, ঠান্ডা গলায় কথা বলে, যা তুর্যের মোটেও পছন্দ হয় না। উপমা বিয়ের আগে এমন ছিল না, অনেক হাস্যোজ্জ্বল ছিল। তাদের যখন প্রথম দার্জিলিংয়ে দেখা হয়েছিল, তখনও সে উপমার মধ্যে একটা হাস্যরস দেখেছিল, যা এখন আর খুঁজে পাওয়া যায় না। এদিকে তাহমিদ সন্ধ্যায় বাসায় ঢুকে শতাব্দীকে দেখে থমকে গেল। শতাব্দী বসা থেকে উঠে দাঁড়ালো। তাহমিদ ধীর পায়ে তার দিকে এগিয়ে এসে তাকে আপাদমস্তক দেখে বলে, কেমন আছো? শতাব্দী মলিন মুখে বলে, তুমি তো জানোই আমি কেমন আছি। তাহমিদ শতাব্দীর চোখের দিকে তাকায়। সে শতাব্দীর চোখে মলিনতা ছাড়া কিছুই দেখলো না, আর সে চোখ দুটো তাহমিদের বুকটা কাঁপিয়ে দিল। তার চন্দ্রিমা কি সত্যিই ভালো নেই? কিন্তু কেন ভালো নেই? শতাব্দীকে এখনো তাকে ভুলতে পারেনি। তবে তাহমিদ নিজেকে শান্ত রাখলো। সে মলিন হেসে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো। তাহমিদ নিজের ঘরে এসে সোজা বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে সে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এখন তার চোখ দুটো জ্বালা করছে, বুকটাও ভারী ভারী লাগছে। সে মনে মনে ভাবছে, কেন এসেছে শতাব্দী? কেন শতাব্দী বারবার তার চোখের সামনে এসে তাকে দুর্বল করে দেয়? কেন শতাব্দীকে না পাওয়ার কষ্টে তার দম বন্ধ হয়ে আসে? কেন খুব অধিকার নিয়ে শতাব্দীর হাতটা ধরতে ইচ্ছে করে? তাহমিদ এসব প্রশ্নের কোনো উত্তর পায় না। তার জীবনটা প্রশ্নের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, আর এই প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে নেই। বিচিত্র এই জীবনে কেউ ভালোবাসার মানুষকে কাছে পেয়েও তার হাতটা ধরতে চায় না, আর কেউ না পেয়ে সেই হাত ধরার মিথ্যে স্বপ্ন বুনতে থাকে। এদিকে বিক্রম রাহেলার ফোন রেকর্ড করে 6 জনকে পাঠালো। যদিও তেমন কোনো তথ্য পাওয়া গেল না, শুধু তারা কি করছে না করছে এসব তথ্য রাহেলা একজন অপরিচিত লোককে জানিয়েছিল। রাহেলা যার সাথে কথা বলেছে সে একজন বাংলাদেশি নাগরিক। বিক্রম সিমটির মালিকের তথ্য বের করে আরাফকে পাঠালো। আরাফ মালিকের নাম দেখে চমকে ওঠে। আহনাফ আরাফের চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলে, আরাফ, লোকটাকে? আরাফ থমথমে কণ্ঠে বলে, শাহজাবাজ খান। ইমন ভ্রুকুচকে বলল, অরণিকার মামা তাহলে আমাদের শত্রু? হ্যাঁ। 6 মাস পর মাস্টার্সের ফলাফল হাতে নিয়েই তারা বাসায় ফিরে। 6 জনের পরে
এবার বাংলাদেশে ফেরার পালা। কয়েক সপ্তাহের মধ্যে তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। সব কাজ সম্পূর্ণ করে তারা বাসে উঠে পড়ে। 10 বছর আগের এপার আর ওপারের গল্প। 10 বছর আগের এক রাতে সিলেট থেকে কলকাতা নামক এক অজানা শহরে এসেছিল 6 জন মাঝবয়সী কিশোর। সেদিন তাদের হাতে আবদ্ধ ছিল 4 বছর বয়সী ছোট্ট অরুণিকার হাত। চোখে ছিল ভীতি, হতাশা আর ক্লান্তি। এই শহরে এসে দেখা হয়েছিল শতাব্দীর মতো মিষ্টি একটা মেয়ের। সাক্ষাৎ হয়েছিল আলে আপা আর মাস্টার মশাইয়ের মতো উষ্ণ হৃদয়ের মানুষের সাথে। দেখা হয়েছিল হারিয়ে ফেলা প্রিয় মানুষ সায়ন্তীর সাথে। আবার কিছু ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী দেওয়া জ্যোতি আর বাঁধনেরও আজ তারা ফেলে এসেছে কোনো এক রাস্তার মোড়ে। কলকাতার রাস্তায় ফাঁকে ফাঁকে এখনো তাহমিদের মিষ্টান্ন ভোজনের গন্ধ পাওয়া যায়। ইমনের মাঠে মাঠে বল নিয়ে দৌড়ানো আর তার প্রেয়সীর দিকে তাকিয়ে থাকা যেন এখনো সেই স্কুলের মাঠে বারান্দায় গেঁথে আছে। কলকাতার লাইব্রেরিগুলোতে এখন আর ইভানের পদচিহ্ন পড়বে না। তুর্যের স্টুডিও এখন বন্ধ। গেটে তালা দেওয়া। আহনাফের বাইকটার মালিক আজ অন্য কেউ হয়ে গেছে, যে বাইকে করে এই শহরে তার নীরব ভালোবাসা নিয়ে ঘোরাফেরার স্মৃতি জেগে আছে। আরাফকে এখন আর কখনোই সায়ন্তনীর দোকানের সামনে দেখা যাবে না। যাবে না অরুণিকাকে স্কুলের ব্যাগ নিয়ে কলকাতার রাস্তায় ছুটতে। ফেলে আসা মানুষগুলোকে অনেক দূরে সরিয়ে দিয়ে এবার জন্ম নিতে যাচ্ছে 7টা নতুন জীবন। আর আজ 10 বছর পর ঠিক আগের মতো পুরনো শহরে ফিরছে 6 জন 25 বছর বয়সী যুবক, যাদের চোখে এবার জমেছে দুঃসাহসিকতা আর প্রতিশোধের নেশা। আর তাদের হাতের মুঠোয় এবার ভরসার হাত হয়ে আছে 14 বছরের বালিকা অরুণিকা। 4 বছর পর টুইঙ্কেল হাউস আজ বিয়ের সাজে সেজেছে। বাড়ির গেটটা ফুল দিয়ে সাজানো হয়েছে। বাগানের প্রতিটি গাছের সাথে মরিচ বাতি ঝুলছে। ভেতরে ঘর সাজানোর কাজ চলছে। বাইরে থেকে কয়েকজন লোককে কাজে রাখা হয়েছে। রান্নাঘরে বিভিন্ন পদের মিষ্টান্ন তৈরি করছে তাহমিদ, আর তাকে সাহায্য করছে উপমা। পাশেই ডাইনিংয়ে খাবারের প্লেট সাজিয়ে রাখছে তুর্য। বসার ঘরে বসে মেহমানদের তালিকা তৈরি করছে আরাফ আর আহানাম। এদিকে ইভান ইমনকে ঘুম থেকে ওঠানোর জন্য দোতলায় উঠেছে। ঘড়িতে দুপুর 12টা। এখনো তার ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। ইভান ইমনকে ঝাঁকুনি দিয়ে বলে, উঠ না, আজ তোর এঙ্গেজমেন্ট ভুলে গেছিস নাকি? মাসিয়াতের বাবা মা আসবে কিছুক্ষণের মধ্যেই। বাসায় অনেক কাজ, কখন উঠবি? ইমন চোখ কচলাতে কচলাতে বলে, ভাই তুই জানা আমি আরেকটু ঘুমাবো। হঠাৎ কলিং বেলের শব্দে পুরো ঘর গুঞ্জন করে ওঠে। ইমন সাথে সাথে বালিশ থেকে মাথা তুলে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আহনাফ এসে দরজা খুলে দেখে আদিল এসেছে, আর তার পাশে ইমান দাঁড়িয়ে আছে। ইমানকে দেখে আহনাফের মুখের হাসি বিলীন হয়ে গেল। ইমান আহনাফকে দেখে তার দিকে হাত এগিয়ে দিল। এদিকে উপমা রান্নাঘর থেকে বের হয়ে ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, আর আদিল বোনের মাথায় হাত বুলিয়ে দিল। উপমা এবার ইমানকে দেখে বলে, আর ইমান, কেমন আছো? ইমান মাথা নেড়ে বলে, হ্যাঁ ভালো, বসো বসো। ইমান আরাফের পাশে বসে। আরাফ একবার ইমানের দিকে তাকায়, আরেকবার আহনাফের দিকে। আহনাফের মুখের অন্ধকার ভাবটা বুঝিয়ে দিচ্ছে ইমানের আগমনে সে খুশি হয়নি। এদিকে উপমা দোতলায় উঠে ইভানের মুখোমুখি হয়। ইভান তাকে জিজ্ঞেস করে, কে এসেছে? ভাইয়া আর ইমান এসেছে। ও আচ্ছা, তাই বলো। আর ইমন ভেবেছে মাসিয়াতের ফ্যামিলি এসেছে, তাই প্রথম বেল শুনে ও ওয়াশরুমে ঢুকে পড়েছে। উপমা হেসে বলে, এক প্রকার ভালোই হয়েছে। মাউসিয়া তাপুরা রাস্তায় আছে, যে কোনো সময় চলে আসবে। ইমন ভাইয়া আগে থেকেই তৈরি হয়ে নিলে আর দেরি হতো না। আচ্ছা ভাইয়া, আমি অরুণিকাকে ডাকতে যাচ্ছি, ওর হয়তো এখনো ঘুম ভাঙেনি। উপমা পাশের সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠে। 3 তলার একদম শেষের ঘরটা অরুণিকা। উপমা তার রুমের সামনে দাঁড়িয়ে বলে, মুনলিন, কোথায় তুমি? দরজা খোলো। বাসায় গেস্ট আসা শুরু করে দিয়েছে, ভাইয়া আর ইমানও এসে গেছে। ইমান নামটা শুনে অরুণিকা লাফিয়ে বিছানা থেকে উঠে বসে। তার এলোমেলো চুলগুলো মুখের উপর এসে ছড়িয়ে পড়েছে। সে চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলে, ভাবি আমি উঠে পড়েছি। উপমা চলে যেতে অরুণিকা তাড়াতাড়ি আলমারি খুলে কাপড় খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর সে তার পছন্দের লাল রঙের জামাটা বের করে মুচকে হাসে। প্রায় 20 মিনিট ধরে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে সাজিয়ে ঘর থেকে বের হলো সে। 6 বন্ধুর পরিশ্রমে এই টুইঙ্কেল হাউসে তারা গত বছরই উঠেছিল। 4 তলা বাড়ি, ওপরে ছাদের পাশে ছোট্ট একটা সুইমিং পুল।
সুইমিং পুলের নিচ বরাবর প্রতিটি ঘরের বারান্দাগুলো এক একটা রুমের সমান বড়। অরুণিকার ঘরটা 3 তলার দক্ষিণমুখী, পাশে আরাফের ঘর, আর আরাফের ঘরের মুখোমুখি ইভানের